নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শীতের রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে নতুন পদক্ষেপ। দূরপাল্লার গাড়ি চালকদের ক্লান্তি দূর করতে এক কাপ গরম চায়ের সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচারে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। ফুটবল খেলায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেফারির। সেই রেফারি হতেই আগ্রহী ছেলে মেয়েদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করার পরীক্ষার আয়োজন করা হলো জলপাইগুড়ি সদর ইউনিট রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ শুরু করলো ট্রাফিক পুলিশ। দূরপাল্লার গাড়ি চালকদের চা পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সবে শীত পড়তে শুরু করেছে, এই সময় কুয়াশার দাপটে স্বাভাবিকভাবেই পথে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। দূরপাল্লার গাড়ি চালকরা অনেক সময় ক্লান্তিতে ভোগেন। কুয়াশার মধ্যে যানবাহন চালাতেও তাদের বেগ পেতে হয়। এর ফলে মাঝে মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। তবে চালকদের ক্লান্তি দূর করতে চায়ের ভূমিকা অনস্বীকার্য বলে দাবি পুলিশের। পাশাপাশি অতিরিক্ত কুয়াশায় যাতে চালকরা গাড়ি থামিয়ে কিছু সময় বিশ্রাম নেন তারও অনুরোধ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে করা হয়ে থাকে। দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ির বিভিন্ন এলাকার জাতীয় সড়কে রাতভর চালকদের মধ্যে গরম চা পরিবেশন শুরু হয়েছে। প্রতিদিন গভীর রাত থেকে শুরু হয়েছে এক কাপ গরম চার সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচার। ঠিকঠাক ভাবে যাবেন, আস্তে আস্তে যাবেন, সাবধানে। কুয়াশার সময় তো ধীরে ধীরে চালাবেন। শীতকালে অনেক সময় আমরা দেখি দুর্ঘটনার শিকার হয় বহু গাড়ি। ঠান্ডা একে, 2 নম্বর হচ্ছে কুয়াশা। এই দুটোর কারণেই যাতে অ্যালার্ট থাকতে পারে, একটু যদি পেছনে চলে আসি পারে যাতে ড্রাইভাররা, সেই জন্য তাদেরকে আমরা জাগানোর চেষ্টা করছি যাতে তারা অ্যালার্ট থাকে। এবং তাদেরকে আমরা এই জন্য চা জল এগুলো দিচ্ছি যাতে তারা শীতকালের সময় তাদের কোনো সমস্যা না হয়। তাদের কথা শুনছি আমরা, যদি তাদের সমস্যা হয় সেটাও শুনছি। এবং চা দিয়ে আমরা গরম চা খাইয়ে লোককে, ড্রাইভারদের আমরা অ্যালার্ট রাখার চেষ্টা করছি। এটাই আমাদের সেভ ড্রাইভ সেভ লাইফ যে আমাদের ইয়েটা আছে, প্রজেক্টটা আছে, সেটাকে আমরা সব দিক দিয়ে যাতে আরও সুন্দরভাবে এগিয়ে চলে এবং দুর্ঘটনা কম হয়, হতাহত কম হয়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই জন্য এটা করা। উদ্যোগী হয়ে নিজেরাই যাতায়াতের জন্য রাস্তায় রিং বসালেন বাসিন্দারা। রাস্তার যে জায়গাটি নিয়ে সমস্যা তার এক পাশে পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া, অন্যদিকে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্তনগর। ওই রাস্তা ধরে জলপাইগুড়ি শহরের দিক ছাড়াও বিভিন্ন স্থানে যাতায়াত করেন অসংখ্য বাসিন্দা বলে দাবি। রবিবার সকালে দেখা গেল এলাকারই বাসিন্দা চন্দন শর্মা, গণেশ রায়, লক্ষ্মী রায়রা নিজেরাই কোদাল শাবল হাতে নিয়ে রাস্তায় রিং বসানোর কাজে নেমে পড়েছেন। বাসিন্দাদের দাবি, রাস্তায় বর্ষা আসলেই জল জমে থাকে। তাছাড়াও পাশে পানীয় জলের কল থাকায় সমস্যা আরো বেড়ে যায়। রাস্তার রিংটি দুর্বল ছিল, ট্রাকের ধাক্কায় ভেঙে যায় এর একাংশ, ফলে যাতায়াতে সমস্যা হচ্ছিল। তাই নিজেরাই উদ্যোগী হয়ে রাস্তার উপর রিং বসানোর কাজে হাত লাগিয়েছে বলে জানান তারা। অপরদিকে সেনপাড়ার যে রাস্তাটি ধরে বাঁধের দিকে চলে গিয়েছে সেটির অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ। তবে পুরসভা সূত্রে খবর, রাস্তার কোটেশন জমা দেওয়া হয়েছে, বরাদ্দ এলেই দ্রুত রাস্তার কাজে হাত দেওয়া হবে। এটা কোন এলাকার কি সমস্যা এলাকায় যদি একটু বলেন? এটা হলো উত্তর সুকান্তনগর কলোনি, ওয়ার্ড 3 নম্বর। ওয়ার্ড 3 নম্বর। আর এই রাস্তার প্রবলেম, রাস্তা তো দীর্ঘদিন ধরে মানে এরকম ভাঙাচুরা। এই রাস্তা কোথা থেকে কোথায় যাওয়া যায়? এই রাস্তা এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে আপনার সেনপাড়া, গাঙ্গুলি মোড়, এই অবধি মানে দিনবাজার, জলপাইগুড়ি শহরে ঢোকে। হ্যাঁ, জলপাইগুড়ি শহরে ঢোকে। কতদিন ধরে এই রাস্তার এই সমস্যা? এই ধরেন আপনার 15 দিন ধরে, 15 বছর। 15 বছর হয়ে গেছে। মানে এমনি আপনারা এলাকাবাসী হিসেবে স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি আমরা, কোনো কিছু হয় নাই, এই চলছে। এর পাশাপাশি আর কি কি সমস্যা আছে? সমাধান হবে জানা নাই আমাদের। এর পাশাপাশি কি কি সমস্যা আছে এলাকায়? এলাকার মধ্যে আর কি প্রচুর সমস্যার কথা তো মানে, হ্যাঁ, একটা গাড়ি গেলে আরেকটা মানে গাড়ি যাওয়ার রাস্তা নাই। রাস্তায় ড্রেনেজ ব্যবস্থা কেমন? ড্রেনের ব্যবস্থা একদম ভীষণ বাজে। ড্রেনের তো মানে ড্রেন হয়েছে ওই ওরকমই ড্রেন, না জল পাস হয় না কোনো কিছু। ড্রেন ভরে গেলে পরে সেই ড্রেনের জল রাস্তায়, ওই ড্রেনের জল পাড়ায় সবাই নিজে নিজে ঘরে যাচ্ছে। কি নাম আপনার?
ভারতীয় সরকার। উদ্যোগটা হচ্ছে আমরা আজকে দীর্ঘদিন থেকে এদিক দিয়ে হাঁটাচলা করি। এটা একটা 3 নম্বর ওয়ার্ডের রাস্তা, বহুত পুরনো। এটা ব্রিটিশ আমলের মোটামুটি রাস্তাটা ম্যাপ ছিল 42 ফুট দীর্ঘদিন থেকে। সেখানে রাস্তাটার দিকে তো মানে সবাই আসতেছে যাচ্ছে, কারো খেয়াল নেই রাস্তাটার দিকে, ঠিক আছে। তাই এখন আমাদের তো হাঁটাচলা করতে হবে। হাঁটাচলা করার উদ্দেশ্যে আমাদের এই যে রিং ফিং কোথা থেকে কালেকশন করে এনে আমরা বসানো হয়েছে। তাই সেদিন একটা মালবোঝে একটা ট্রাক এসছে, রিংটাকে ভেঙে দিয়েছে। তার জন্য আজকে আবার আমরা এখানে সবাই মিলে একটা যাওয়া আসার একটা এখানে রাস্তা কি জল টল জমে এলাকায়? হ্যাঁ, জল টল মানে প্রচণ্ড জল, বর্ষার সময় তো প্রচণ্ড জল থাকে। তারপরে এই যে এখানে দুটো কল আছে, টাইম কল, এখানকার জলগুলো সরার জায়গা নেই। যার জন্য আমরাই কেটে এটাকে একটা ডোমের মতন করে দিয়েছিলাম, রিং টিং বসিয়ে। হ্যাঁ, আজকে কি করছেন? আজকে ওই রিংটা ভেঙে গেছিলো, ওইখানে রিংটা সামনে থেকে সরিয়ে দিয়ে, রিংটাকে সরিয়ে দিয়ে আরেকটা যাওয়া আসার মতন একটা রিং আমরা এখানে বসাই দিই। কি নাম আপনার? আমার নাম আনন্দ মজুমদার। ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা শাখার 49 ও 50তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার কর্মচারী ভবনে। সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছিল। মোট 11 দফা দাবি নিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। দাবিগুলোর মধ্যে ছিল রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় অংশ দ্রুত প্রকাশ সহ 40% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে, ডেঙ্গু ও ম্যালেরিয়ার রোগ প্রতিরোধের জন্য মানুষের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, সাব সেন্টারের পরিকাঠামো উন্নয়ন করা, হাসপাতালে নার্সিং কর্মচারীদের প্রমোশন অনুপাত 85%-র পরিবর্তে 80% করতে হবে, সমস্ত নার্সিং স্কুল ও কলেজগুলোতে শিক্ষিকার পদ সৃষ্টি করতে হবে সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজকের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশনের দ্বিতীয় অংশ দ্রুত প্রকাশ করার জন্য 40% মহার্ঘ প্রদান করার জন্য আমরা এই দাবি রেখেছি এবং মারাত্মক ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধে সর্বস্তরের মানুষের চিকিৎসা সুব্যবস্থার জন্য আমরা এই দাবি দেওয়া রেখেছি। বহুমুখী স্বাস্থ্য প্রকল্পের নতুন সৃষ্টি, যে কমিউনিটি হেলথ অফিসার CHO যেটা করেছে, যে পদ নিয়োগ করেছে, সেই পদে 50% হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল থেকে আমরা সেটাকে নিয়োগ, সুপারভাইজার ফিমেলদের থেকে নিয়োগ করার জন্য আমরা বিবেচনা করার জন্য আমরা এটা দাবি রেখেছি। হ্যাঁ, আর একটা কনডেন্স GNMদের ট্রেনিং দ্রুততার সাথে ট্রেনিংয়ের ব্যবস্থা চালু করার জন্য আমরা রেখেছি এবং বহুমুখী স্বাস্থ্য প্রকল্পের যুক্ত নার্সিং কর্মচারীদের আডার ক্যাডার্স বলে BOC বাতিল করে নার্সিং ক্যাডারভুক্ত করার জন্য আমাদের এই দাবি রয়েছে এবং সাব সেন্টারের পরিকাঠামো উন্নতি করার জন্য আমাদের দাবি দেওয়ার মধ্যে আছে হাসপাতালের অন্তর্মুখী নার্সিং কর্মচারীদের প্রমোশন অনুপাতে হলো, যেটা আমরা 85:10.5% দাবিতে আমরা সেই দাবিও আমাদের মধ্যে এখানে রাখা হয়েছে। আর সমস্ত নার্সিং স্কুল ও কলেজগুলিতে শিক্ষাগত পদ সৃষ্টি করার জন্য এবং আমাদের হোস্টেলের মেয়েদের যারা নার্সিং স্টুডেন্ট আছে তাদের হলো ইন্টার্নশিপ বেতন ভাতাটা দেওয়ার জন্য প্রতি মাসে এবং তারা যেন পায় সেটার জন্য আমাদের দাবি দেওয়া আছে। আমার নাম অনিতা বর্মা। ব্রিটিশ আমল থেকে বড়দিন এলেই সেজে ওঠে এই প্রাচীন চার্চ, বেজে ওঠে তার ঘন্টা। হাতে আর মাত্র কিছুদিন বাকি, তারপরই বড়দিন। আর বড়দিন মানেই নানা রকমের কেক, সেই সঙ্গে তো রয়েছে চার্চে গিয়ে প্রার্থনা করা। বড়দিনের প্রাককালে সেজে উঠছে দেশ থেকে রাজ্য, বাদ নেই জলপাইগুড়ি শহরও। জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চ সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী চার্চ। এখন থেকে এই চার্চ সেজে উঠছে নতুনভাবে বড়দিনের আগে। আগামী 17 ডিসেম্বর থেকে এখানে বড়দিন পালন শুরু হয়ে যাবে। সকলে ঘুরে দেখতে পারবেন চার্চের প্রার্থনা ঘর। ব্রিটিশ শাসনকালে এই চার্চ স্থাপন হওয়ায় সেই সময়ে ভারতীয়দের জন্য এখানে ছিল প্রবেশ নিষিদ্ধ। চার্চের ইতিহাসে নজর রাখলে দেখা যাবে জলপাইগুড়ি জেলায় তখন ব্রিটিশ শাসনকাল। তাদের আমোদ প্রমোদের জন্য নানান কিছু তখন তৈরি করা হয়েছিল, কিন্তু তাদের প্রার্থনা করার জন্য দরকার ছিল একটি চার্চের। ঠিক তখনই 1868 সালে তিস্তা নদীর পাড়ে তৈরি করা হয় মাইকেল অ্যান্ড অল এঞ্জেল চার্চটি। প্রার্থনা কক্ষের জানালায় লাগানো হয় বেলজিয়াম কাচ, যার উপর সূর্যের আলো পড়লেই ফুটে উঠত যিশুর ক্রুশবিদ্ধ ছবি। চার্চের মাথায় লাগানো হয় বিশাল ঘণ্টা। তারপর অনেক সময় বয়ে গিয়েছে, তবে নিজের ঐতিহ্য ধরে রেখেছে এই চার্চ। তৈরির পর থেকে আজও প্রতিদিন একইভাবে বেজে ওঠে এই চার্চের ঘণ্টা। বড়দিনের আগে এই চার্চ নতুন করে সাজানো শুরু হয়েছে।
চার্চের দেওয়ালে লাগানো হচ্ছে নতুন রং, আলোর রোশনাই দিয়ে সাজানো হচ্ছে গোটা চার্চটি। সাধারণ মানুষদের জন্য আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে চার্চ। এই ঐতিহ্যবাহী চার্চ শুধু এখানকার মানুষদের নয়, পর্যটকদেরও বেশ আকর্ষণ করে। তাই বড়দিনে তারাও এসে ভিড় জমান এই চার্চে। সব মিলিয়ে জলপাইগুড়িতে বড়দিনের উৎসবের আমেজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আজকে এই যে এই গির্জাতে যে দরজাগুলা তাক ব্রাউন রং করলাম, তারপর এই যে ওয়ালটা টেরাকোটা মারলাম, এই বর্ডার কালারটা। কেন? এটা যে প্রতি বছরই 25শে ডিসেম্বরের আগে এই গির্জাতে রং করা, এর জন্য আমরা এই প্রতি বছরই রং করি। কেন 25শে ডিসেম্বরের আগে? 25শে ডিসেম্বরের আগে এখানে অনুষ্ঠান হয়, এর জন্য। আমরা জলপাইগুড়ি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ প্রস্তুত। আমাদের রং এবং পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। পৌরসভা এবং প্রশাসন আমাদের সাহায্য করছে, পুলিশ প্রশাসনও। আর সাথে সাথে আমাদের জলপাইগুড়ি শহরে সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চের 1872 সালের ঘণ্টা এখনও বেজে যায় এবং সেই বাজার শুনেই এখানে প্রায় 5000 লোকের সমাগম হয় বড়দিনের দিন 25 তারিখ। আমরা চাই বড়দিনের দিন আরও লোক আসুক এবং আমাদের এই মন্দির দর্শন করুক, এবং আমরা শুধু খ্রিস্টানদের জন্য বড়দিন নয়, এটা সমস্ত জলপাইগুড়ির বাসীর কাছে একটা বড়দিন হয়ে দাঁড়াক, এটাই আমাদের কাম্য। ইংরেজরা একসময় এখানের সমস্ত এটা স্থাপন করেছিল। 1868 সালে এই চার্চ নির্মাণ হয়, কিন্তু 1947 সালে ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন তারা বাঙালিদের হাতে চার্চ দিয়ে যায়, এবং আগে বাঙালিরা ঢুকতে পারতো না, কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পর আমাদের চাবি দিয়ে যায়, এবং আমরা সেই থেকে 1947 সাল থেকে এই চার্চ রক্ষণাবেক্ষণ করে আসছি। আমাদের সামনেই বড়দিন। বড়দিনে আমাদের 25 তারিখ 10:30টায় চার্জ হবে, মিডনাইট সার্ভিস হবে, এবং আমাদের যা যা প্রোগ্রাম নগর কীর্তন হবে। আগামী 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি শহরে নগর কীর্তন বেরোবে, এবং আমরা এইভাবেই বড়দিন উদযাপন করব। আমার নাম ভোলা মণ্ডল, আমি সেক্রেটারি সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেলস চার্চ। বাজার বাঁচাতে এবার জেলা কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথে কথা বলার কথা বললেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ হতে যাচ্ছে জেলা কংগ্রেস। রবিবার জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় প্রায় 500 দোকানদারের সাথে কথা বলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত। রেল দপ্তর দোকানদারদের উঠে যাওয়ার নির্দেশ দিয়েছে, আর তারই জন্য আজ দোকানদারদের সাথে কথা শেষে পিনাকি বাবু বলেন বিষয়টি কেন্দ্রীয়, তাই আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর দ্বারস্থ আমরা হব। আজকে এই পুরো বিষয়টা জানাবো, কারণ এই ব্যবসার সাথে প্রায় 5 শতাধিক দোকানের পরিবারের সদস্যরা যুক্ত রয়েছেন, যাদের রুজি রোজগার এই বাজারের উপর নির্ভরশীল। তাই অধীর রঞ্জন চৌধুরীকে পুরো বিষয়টি জানানো হবে। পাশাপাশি সরকারের কাছে আবেদন করেছি প্রত্যেক ব্যবসায়ীদের যাতে আগে নির্দিষ্ট জায়গা দিয়েই তারপরেই রেলের উন্নয়ন হোক। ব্যাপারটা হচ্ছে যে রেলের জায়গা, রেল কোনো উন্নয়নমূলক কাজ করতেই পারে। সেই উন্নয়নমূলক কাজটা কি প্রথমে জানা দরকার, কি হবে এখানে। এখানে 68 সন থেকে বাজার বসে, 500-র উপরে দোকান আছে। 500-র উপরে দোকান মানে 500টা পরিবার বা তারও বেশি মানুষ এই বাজারের উপরে নির্ভরশীল। এই এলাকার বিস্তীর্ণ এলাকা, এই আশেপাশে শুধুমাত্র জলপাইগুড়ি শহর না, আশেপাশের যে গ্রামাঞ্চল সেখান থেকে প্রচুর মানুষ আছে। 100-150 মহিলাই আছে যারা এখানে বিক্রি। আমরা ঘুরে ঘুরে দেখলাম, সবার সাথে কথা বললাম। তো আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু অবশ্যই এখানকার যারা ব্যবসায়ীরা আছেন আশেপাশে নিকটস্থ কোনো জায়গায় একটু পুনর্বাসনের যথাযথ ব্যবস্থাটা করা হোক, এটা আমাদের দাবি। নিজেরা না দেখে কাজটা করা যায় না, আমরা এটা দাবিটা জানালাম। লোকসভার দলনেতা, জাতীয় কংগ্রেস দলের এবং যিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে আমরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই ব্যাপারটা, এখানকার ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা। আজকের মতো প্রায় প্রতি রবিবারই দেখা যায় জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন বাজারে উপচে পড়া ভিড়। জলপাইগুড়ি শহরে এমন অনেক বাজার থাকলেও স্টেশন বাজারেও ভিড় নেহাতি কম নয়। রেলের নির্দেশে যদি এখান থেকে বাজার সরে যায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র সমস্যার সম্মুখীন হতে হবে বিক্রেতাদের, তাই কিন্তু নয়,
সমস্যার সম্মুখীন হতে হবে জলপাইগুড়ি শহরের বিভিন্ন ক্রেতাদের। আজ বাজার করতে আসা এক ক্রেতা অন্তত এমনটাই জানালেন। তবে রেলের উন্নয়নের সপক্ষেই তিনি। ক্রেতারা জানালেন দৈনন্দিন এই বাজারেই তারা বাজার করেন, তবে ব্যবসায়ীদের জন্য যদি রেলের তরফে বাজারের জন্য বিকল্প একটি ব্যবস্থা বা জায়গা দেওয়া হয় তাহলে সকলের সুবিধা হবে। উল্লেখ্য, রেলের কাটিহার ডিভিশনের তরফে স্টেশন বাজারের ব্যবসায়ীদের রেলের উন্নয়ন কল্পে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী 21শে ডিসেম্বর কাটিহার ডিভিশনের ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে। আর এতেই উচ্ছেদের আতঙ্ক তৈরি হয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে। সমাধান সূত্র যাতে বের হয় তার জন্য ব্যবসায়ীরা ইতিমধ্যেই সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের সাথে বৈঠক করে অনুরোধ জানিয়েছেন। সাংসদও জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি রেলের আধিকারিকদের সাথে কথা বলবেন। প্রায় 500 থেকে 600 জন বিক্রেতা স্টেশন বাজারের উপর নির্ভরশীল, আবার শহরের অসংখ্য ক্রেতাও নির্ভরশীল এই বাজারের উপর। স্বাভাবিকভাবেই সুষ্ঠু একটি সমাধান চাইছেন ক্রেতা বিক্রেতা সকলেই। আমি অ্যাকচুয়ালি আগে ওই পাশেই ছিলাম আদরপাড়ায়, এখন হাকিমপাড়ায় আছি। তো ওখান থেকে ধরেন জন্মলগ্ন থেকে এই পাখানে বাজার বেরিয়ে আসবে। কতটা সুবিধা হয় এখানে? এখন পরিচিত হয়ে গেছে। আমার ওখানে সামনে হয়তো দিন বাজার, কিন্তু তাও এখানে একটা ব্যবসায়ী মহলে পরিচিত হয়ে গেছে, আসি সব কিছু পাই সকল সাথে। একটা নোটিফিকেশন জারি হয়েছে রেলের তরফে এবং ওনারা ব্যবসায়ীর উচ্ছেদের আশঙ্কায় কিন্তু দিন গুনছেন, চিন্তায় রয়েছেন। কিভাবে দেখছেন বিষয়টা? দেখেন, ব্যাপারটা আমিও দেখলাম এবং আজকেও অনেকের সাথে আলাপ হলো। ব্যাপারটা খুব চিন্তার ব্যাপার। অ্যাকচুয়ালি একদিকে সরকারি আদেশ মানতেই হবে, আরেকদিকে এত লোকের পুনর্বাসন, এরা কোথায় যাবে এটা নিয়ে একটু চিন্তা করলে আমার মনে হয় যদি এটা তাদের একটা কোথাও জায়গাটাকে করে দেওয়া যায়, এটা নিয়ে যদি চিন্তা করে আমার মনে হয় সেটাই বেটার হবে। পাশাপাশি রেলের তো ডেভেলপমেন্টের হ্যাঁ, ওটাও দরকার। বললাম যে এটা তো মানতেই হবে, কারণ এটা একটা সরকারি প্রকল্প, মানতেই হবে। এদেরও যদি একটু ব্যবস্থা করে আমার মনে হয় ইট উইল বি বেটার। দুটো দিনই সমান হবে, উন্নয়নও হবে, এদেরও একটা ব্যবস্থা যদি হয়ে যায়। কি বলবেন? একটা তো নোটিফিকেশন করা হয়েছে এদের ব্যাপারে। হ্যাঁ, নোটিফিকেশান যেটা করা হয়েছে, দেখেন আমার মতে সেটা ঠিকই আছে। কতদিন ধরে এইরকমভাবে চলবে? কোনো ডেভেলপমেন্ট নেই বাজারে। বাজারে যেমন বর্ষাকালে আমাদের খুব কষ্ট করে বাজার করতে হয়, তো এইগুলোরও তো একটা হ্যাঁ উচ্ছেদের আছে। নতুন জায়গায় নিশ্চয়ই রিপ্লেসমেন্ট করবে। রিপ্লেসমেন্টের পর একটা ব্যবস্থা না করে তো আর উচ্ছেদ হবে না, আর আমরাও চাই না সেটা হোক। আপনাদের তো সুবিধা যথেষ্টই হয় এই বাজারে তো বাজার। হ্যাঁ, আমার বাড়ির থেকে সুবিধা হয় এই বাজারে। হ্যাঁ, এই বাজারে। আপনি কি চাইবেন? আমি চাইবো ওদের উচ্ছেদে ওদের রিপ্লেসমেন্ট করে উচ্ছেদ হোক, তাতে কোনো অসুবিধা নেই। ডেভেলপমেন্ট হোক নতুন। রেলের ডেভেলপমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের খবরের মাধ্যমেই দেখলাম এরকম একটা ব্যাপার, কিন্তু অনেক মানুষের এখানে অসুবিধা হবে ঠিকই, আবার সঙ্গে সঙ্গে উন্নয়নের একটা ব্যাপার আছে। তো আমরাও কনফিউজ, এখন বাজার চলে গেলে কোথায় বাজার করব, এটাও একটা ব্যাপার আছে। আবার উন্নয়নটাও তো দেখার উচিত। তো এখন রেল কর্তৃপক্ষ একটা সুষ্ঠু ব্যবস্থা, যদি এদের একটা কোনো পুনর্বাসনের যদি কোনো জায়গা করা যায় ভালো হয়। এবং আমাদেরও আশেপাশে এলাকাবাসী, এখানকার সারাউন্ডিংস, প্রচুর মানুষ এখানে বাজার করতে আসে। তো সেই বাজার করতে আসা লোকগুলো কোথায় যাবে? এক, আবার পাশাপাশি উন্নয়নের ব্যাপারটাও দেখতে হয়, সেটাও একটা প্রয়োজন আছে। তো সুষ্ঠু একটা ব্যবস্থা যদি হয়, কোথাও এদের পুনর্বাসন করে বসানো যায় তো ভালো হয়। এবং এখানে অনেক পরিবার, এখানে একটা বিরাট একটা ব্যাপার, সেটা একটা যদি কিছু করা যায় এদের, তাহলে তো এদের প্রত্যেকেরই সংসার আছে, রুজি রোজগারের ব্যাপার আছে। তো পাশাপাশি আমাদেরও বাজার করার একটা ব্যাপার আছে। তো সেগুলো সব মিলিয়ে একটা ব্যবস্থা নিশ্চয়ই সরকার দেখবে। এতগুলো মানুষ তো এভাবে কোথাও উবে যেতে পারে না। তো আমার মনে হয় এটা সরকার পক্ষ নিশ্চয়ই দেখবে। কি সমস্যা হবে যদি বাজার এখান থেকে সরে যায়? অনেক সমস্যা হবে। আমাদের তো কাছে আছে, আসতে সুবিধা হয়। আবার অন্য জায়গায় গেলে আমরা যাইতে হবে অনেক দূরে, তো এখানে থাকলে একটু এখানে জায়গা দিলে ভালো হতো জায়গায়। কিন্তু রেলেরও তো ডেভেলপমেন্ট দরকার। এটা আমাদেরও ওইটা এখানে উন্নতি করা দরকার, কিন্তু একটু জায়গা দিলে, মানে ওদের যদি বিকল্প কোনো জায়গা হয় তাহলে আমাদের অসুবিধা সবার জন্য সুবিধা। আপনারা এই স্টেশন বাজারেই কি নিয়মিত বাজার করেন? হ্যাঁ, রেগুলার এখানে? রেগুলার। আচ্ছা, আপনাদের তো সুবিধা হয় এখানে বাজার? এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি সদর হাসপাতালের একটি কোয়ার্টারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার সন্ধ্যায়। জানা গেছে সাফাই কর্মীদের একটি কোয়ার্টারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় এলাকার অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। খবর দেওয়া হয় দমকলকে। সঙ্গে সঙ্গে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের মধ্যে থাকা লেপ, তোষক, কাঁথা, বিছানা সহ পুড়ে যায় সব। দমকলের তরফে জানানো হয়েছে সম্ভবত শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সময় মতো ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছানোয় বড় ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছে এলাকার অন্যান্য কোয়ার্টারগুলি। খবর পেয়েছি যে হসপিটালের সামনে, হসপিটালের কোয়ার্টারে ট্রাফিকের পাশে আর কি, দিনবাজার ট্রাফিকের পাশে একটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আমরা তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে আসি এবং এসে আমরা আগুনটা নিভাই। কি অবস্থা দেখলাম, মানে ঘরে দেখলাম মেনলি যেটা মনে হচ্ছে আমাদের আর কি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হবে, কারণ ইলেকট্রিক মিটার বক্স টক্সগুলো পুড়ে গিয়েছে। একটি রুমের মধ্যে ইয়ে হয়েছে, মানে একটি রুমে। কি কি ক্ষতি মনে হলো? বিছানা পত্র এসব আর কি, মানে হাউস হোল্ড আর্টিকেলস যেগুলো থাকে। স্যার, ঘিঞ্জি এলাকা কি বলবেন বিষয়টা? তো দেখলেন আপনারা, ঘিঞ্জি এলাকা বলতে এটা তো হসপিটালের কোয়ার্টার, এটা তো আমাদের বলবার কিছু নেই। হসপিটাল অথরিটি আছে, ওনারাই বলতে পারবেন। কাইন্ডলি আপনার নামটা একটু। আমার নাম গোবিন্দ রায়, ওসি জলপাইগুড়ি ফায়ার স্টেশন। মানে হঠাৎ করে শর্ট সার্কিট হয়েছে এখানে। কোথায়? এই আমাদের 4 নম্বর ঘরটার মধ্যে। এটা কি কোয়ার্টার? এটা কাদের? এটা সুপার কোয়ার্টার বলে, এটা হাসপাতাল। হাসপাতাল সুপার কোয়ার্টার এটা। হ্যাঁ। তো হঠাৎ করে যে সবাই দৌড়াদৌড়ি করতো, আমি দৌড়াই আসতাম, দেখলাম একটু আগুন লাগে। তারপরে আমরা হসপিটালের কল সেন্টার ওখানে দৌড়াই গেলাম। ওখানে কল সেন্টার লোকগুলোকে ডাকি নিয়ে আসছে, ওরা লাইনটা বন্ধ করলো। ওরা ফায়ার ব্রিগেড ডাইকে লাইনগুলো সব। কিভাবে আগুনটা লাগছে? কি ওই শর্ট সার্কিট মতো। মানে কি একটা রুমের মধ্যেই? মানে একটা রুমে ওই বোর্ডটার মধ্যে ওইটা আগুনটা লাগা হয়। ক্ষয়ক্ষতি হয়েছে শুধু বিছনা টিছনা ছিল ওইটুকু। আচ্ছা, মানে ইলেকট্রিকের ওই বোর্ডের থেকে আগুনটা লেগে গেছে। ইলেকট্রিসিটি বোর্ড কল সেন্টার থেকে আসলে লোকজন লাইনটাই সব বন্ধ করছে। মানে বড় কোনো ঘটনা ঘটতে পারতো না। মানে সময় মতো ফায়ার ব্রিগেড, সময় মতো ফায়ার ব্রিগেড, সময় মতো কল সেন্টার থেকে লোক আসছে, সব এগুলো সব তৎকাল এগুলো তাড়াতাড়ি ঠিক করা হয়েছে। বললাম, স্থানীয়রা কি প্রথমে কি ভয় পাইছিল, আতঙ্ক পাইছিল ওরা? আগুন নেভানোর কাছে কি স্থানীয়রা প্রথমে? আমরা জানতে পারছি যে আগুনটা লেগে গেছে, আমরা তাড়াতাড়ি কল সেন্টার যাই, ওখানে তাড়াতাড়ি লোককে টাকা। কটা ইঞ্জিন এসেছিল ফায়ার ব্রিগেড? একটা আসছে। আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। আমার নাম হলো, ডাক নাম হলো পিকুর, আর নাম হলো রঞ্জন বাসমু। আপনি কি করেন? আমি হসপিটাল সুপারভাইজার। শিক্ষা ও কাজের দাবিতে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশ, তাকেই সামনে রেখে আয়োজন করা হলো অঙ্কন প্রতিযোগিতার। ইউথ ব্রিগেড আগামী 7ই জানুয়ারি তাকে সামনে রেখে ডিওয়াইএফআই এর তরফে একটি বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মোট 4টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছিল। প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করে। 4টি বিভাগের মধ্যে ছিল যেমন খুশি আঁকো, সাম্প্রদায়িক সম্প্রীতি, যুদ্ধ নয় শান্তি চাই, পরিবেশ বাঁচাও। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছিল এই অঙ্কন প্রতিযোগিতা। আগামী 7ই জানুয়ারি 2024 ইউথ ব্রিগেড আছে ডিওয়াইএফআই এর ডাকে। আজকে আমাদের জলপাইগুড়ি শহর লোকাল কমিটির যুবতী টিম এই ড্রয়িং কম্পিটিশনটা যে অ্যারেঞ্জ করেছে, এটা মূলত শহরের সাধারণ মানুষকে, বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ব্রিগেড যে হচ্ছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া একটা বিরাট বড় কারণ। আর তাছাড়াও ডিওয়াইএফআই এর
এই যে অঙ্কন প্রতিযোগিতা, এখানে বিভিন্ন বয়সের বাচ্চারা যেহেতু অংশগ্রহণ করছে, এটা তাদের জন্য একটা প্রতিযোগিতামূলক মানে কর্মসূচি হিসাবে তারা নিচ্ছে। আর আমরা সবসময় এইসব কাজকর্মকে অনুপ্রেরণা দিয়ে থাকি। তো এখানে আজকে 4টে গ্রুপের স্টুডেন্টরা মিলে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। বিষয় কি রয়েছে? বিষয় অ্যাকচুয়ালি 1 থেকে 4 অবধি যে গ্রুপটা তারা যেমন খুশি আঁকো, 5 থেকে 8 আছে পরিবেশ বাঁচাও, 9 থেকে 12 সাম্প্রদায়িক সম্প্রীতি, আর অ্যাবভ স্কুল যারা আছে তারা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। বাচ্চাদের উৎসাহ কেমন দেখছে? আমরা আসলে এতজন আসবে আমরা আশাই করিনি। মানে যুবতী টিমের পক্ষ থেকে এটা প্রথম অঙ্কন প্রতিযোগিতা অ্যারেঞ্জ করা হলো। আমরা আশা করিনি যে এভাবে আমরা সাড়া পাবো সাধারণ মানুষদের মধ্যে থেকে। আমি সোহিনী রায়, জলপাইগুড়ি শহর লোকাল কমিটি যুবতী টিম জয়েন্ট কনভেনার। রেফারির পরীক্ষা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। মেয়েরাও সেই পরীক্ষায় আজ অংশগ্রহণ করে। রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। মোট 18 জন ছেলে ও মেয়ে এই পরীক্ষায় অংশগ্রহণ করে। জলপাইগুড়ি সদর ইউনিট রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি অনেক মুন্সি বলেন, বর্তমানে রেফারির উপর চড়াও হচ্ছে অনেক কমিটিগুলো, সেই জায়গায় মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি রেফারিদের ভবিষ্যৎ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রেফারির ভবিষ্যৎ তেমন যে উজ্জ্বল সেটাও না, কিন্তু রেফারির মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ হওয়ার কথা তিনি বলেন। আজকে আমরা জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের ব্যবস্থাপনায় আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজকে নতুন রেফারি নিয়োগের পরীক্ষা নিচ্ছি আমরা। তা এই প্রফেশনটা তো এখন খুব একটা ছেলে মেয়ে আসতে চায় না, তা আমরা আজকে বেশ সাড়া পেয়েছি। মেয়েরাও এখানে পরীক্ষা দিতে এসেছে, 4 জন মেয়ে পরীক্ষা দিচ্ছে এবং মোট 18 জন ছেলে এবং মেয়ে উভয় আজকে আমাদের রেফারি নিয়োগের পরীক্ষা বসেছে। এটা কার আন্ডারে হচ্ছে? আমরা এটা জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটের পরিচালনায় এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। বললাম যে বর্তমানে এদের ভবিষ্যৎ কি রয়েছে? এদের ভবিষ্যৎ আছে বলে খুব একটা ভালো সেটা আমি মনে করি না, কিন্তু যেহেতু খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রেফারি একটা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য এই দিকটাকেও আমরা শুধুমাত্র ভবিষ্যৎ বলেই আছে বলেই যে এই প্রফেশনে আসবো সেই দিকটা আমরা বিবেচনা না করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম যে যারা ইচ্ছুক এই প্রফেশনে আসবার জন্য তাদের পরীক্ষা নেওয়া হবে। সেই ছাড়াতে আমরা মোটামুটি আজকে 18 জন পেয়েছি। মেয়েরাও তো আসছে? হ্যাঁ, মেয়েরাও পরীক্ষা দিচ্ছে। বর্তমানে দেখা যায় রেফারির উপর অনেকে চড়াও হয় এই খেলার বিষয় কোনো ফলাফল নিয়ে। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে সচেতনতা গড়ে তোলা উচিত। যে সমস্ত কমিটি খেলা পরিচালনা করে এবং সংস্থা খেলা পরিচালনা করে তাদের উচিত যে এই ব্যাপারটা নিয়ে একটু মাথায় রাখা, যাতে রেফারিরা মাঠে কোনো প্রকার হেনস্থা না হয় সেই ব্যাপারে নজর দেয়। এবং দর্শক যারা খেলা দেখতে আসেন তাদেরকেও আমি বলবো যে একটু যদি তারা নিয়মকানুন সম্বন্ধে সজাগ থাকেন এবং খেলাটাকে খেলা হিসাবেই মেনে নেন, তবে যেন তারা রেফারিদের উপরে অত্যাচারটা না করে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনিক মুন্সি, আমি সেক্রেটারি জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিট। 5 বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা জলপাইগুড়িতে। শ্রী শ্যাম মিত্র মণ্ডলের 5 বছর পূর্তি উপলক্ষে রবিবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল মার্চেন্ট রোড এলাকা থেকে। শোভাযাত্রাটি মার্চেন্ট রোড থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রাটিতে মহিলারা লাল পাড় শাড়ি পরে অংশগ্রহণ করেন এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সামনে ছিল সুসজ্জিত একটি ট্যাবলো, ছিল 2টো ঘোড়া। শ্যাম মিত্র মণ্ডলের এবার 5ম বছর উপলক্ষে অগ্রসন ভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এদিন শ্যাম মিত্র মণ্ডলের অসংখ্য ভক্তরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। উদলাবাড়ি ইউনিয়ন ক্লাবের উদ্যোগে একদিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গতকাল এই প্রতিযোগিতায় প্রায় 10টি দল অংশগ্রহণ করে।
ডুয়ার্সের বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। গতকাল রাত 12টা পর্যন্ত চলে এই খেলা দেখতে দর্শকদের উপস্থিতিও ছিল ভালো। বিজয়ী খেলোয়াড়দের ট্রফি এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়। আগামী দিনে বিভিন্ন জেলার খেলোয়াড়েরা অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আজকে আমাদের ওদলাবাড়ি ইউনিয়ন ক্লাবে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এটা কবে থেকে হচ্ছে? এটা আজকে শুরু হয়েছে। আজকে শুরু হয়েছে, আজকে শেষ হবে? আজকে শেষ হবে। এর প্রাইজের সিস্টেম কি? এর প্রাইজ আছে আপনার ফার্স্ট প্রাইজ আছে ট্রফি আছে 3000 টাকা নগদ, সেকেন্ড প্রাইজ আর 2000 টাকা আছে প্রাইজ আমাদের। আজ দেখলাম লোকগুলো আসছে বাইরের থেকে, খেলোয়াড়গুলো কোথা থেকে আসছে? এখানে টিম আছে আপনার মেটেলি আছে, তারপর চালসা, ক্রান্তি, মালবাজার। এটা কি আগামীকাল আপনারা আরো করতে চান এগুলা? আগামী দিনে আরও নানা রকম খেলার মাধ্যমে আমরা আরও কর্মসূচি পালন করতে চাই। আপনার নাম? আমার নাম অঙ্কুশ দে। কোন জায়গা এটা? এটা ওদলাবাড়ি ডিপোপাড়া ইউনিয়ন ক্লাব। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বিশ্ব শান্তির বার্তা নিয়ে আসাম থেকে পদযাত্রা নেপালের পথে, লখিমপুরের 4 যুবকের। গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, মানুষের মধ্যে পরস্পর বিরোধী লড়াই অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব শান্তির বার্তা নিয়ে আসামের প্রত্যন্ত এলাকা লখিমপুর থেকে নেপালের পথে পায়ে হেঁটে চলছেন 4 যুবক। গত 29 দিন এইভাবে পদযাত্রা করে রবিবার মালবাজারে এসে পৌঁছান তারা। দলের নেতা সুমন রায় জানান, আসাম প্রদেশের লখিমপুর জেলা থেকে নেপালে স্থিত ইলম জেলার আমাদের গুরুদেবের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা আমাদের এক তীর্থযাত্রা। পাশাপাশি আমাদের যাত্রাপথে যেসব জনপদ পড়ছে সেখানে আমরা গুরুদেবের নির্দেশিত বিশ্ব শান্তির বার্তা দিয়ে চলছি। বর্তমান সময়ে মানুষের সঙ্গে মানুষের বিভেদ বাড়ছে। বিজ্ঞান আমাদের উন্নতি দিয়েছে, সেই সাথে কেড়ে নিয়েছে শান্তি। বিভেদ ভুলে মানুষের শান্তি এখন আবশ্যিক, না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই দলে রয়েছেন পঞ্চ বাহাদুর রায়, অমিত লিম্বু এবং সঞ্চ বাহাদুর রায়। মালবাজারে খানিক সময় কাটিয়ে তারা আবার ডামটিম হয়ে রওনা দেন নেপালের পথে। পথে তাদের কোনো সমস্যা হয়নি বলেই তারা জানান। हम लोग ये पद यात्रा हम लोग का लखीमपुर आसाम से शुरू किया है। ये विषय आपका हम लोग ये एक्चुअली तीर्थ पैदल यात्रा है। ये तीर्थ यात्रा हम लोग का लखीमपुर आसाम से लेके बक्सर जिला होके नेपाल इलम जिला मांगसुगुम गुरु आश्रम तक है। और ये गुरु का आशीर्वाद लेने के लिए भी, और गुरु का एक शुभ संदेश है समस्त मानव जातियों के लिए। जो संदेश है वो है विश्व शांति मानव एकता। विश्व में शांति रहना चाहिए, और शांति रखने के लिए मानव एकता सूत्रों को, मंत्रों को हम लोग धारण करना चाहिए, तब विश्व शांति कायम होगा। अगर हम लोग विश्व शांति कर नहीं पाएंगे तो ये जैसे अभी विज्ञान का देना है, साइंस का टेक्नोलॉजी है, मोबाइल से लेके आपका ये मिसाइल तक है। तो अगर हम लोग शांति तरह से रह नहीं पाएंगे, झगड़ा करते रहेंगे धर्म का नाम में, जाति का नाम में, तो विध्वंस हो जाएगा, सारा सृष्टि खत्म हो जाएगा ना। तो इसलिए ये मैसेज इम्पोर्टेंट है कि जो गुरुदेव का शुभ संदेश, ये मैसेज इम्पोर्टेंट है कि अभी के हाल में साइंस का ज़माने विश्व शांति को हम लोग एनी हाउ उसको बचा के रखना चाहिए। आपका नाम? मेरा नाम जी सुमन राय है। और टीम में कौन कौन है आपका? ये भाई अमित लिम्बू, पंच बहादुर राय, संत बहादुर लिम्बू। ये कब तक चलेगा? ये जब तक हम लोग का लास्ट डेस्टिनेशन मांगसेबुंग गुरु आश्रम तक नहीं पहुंचेगा तब तक चलते रहेगा। अभी कितना दिन लगेगा? हम लोग सोचे हैं और 10 दिन के बाद हम लोग पहुंच जाएंगे। आज यहाँ पे आया हुआ 29 डेज रनिंग हो रहा है, जो माल बाजार बोलता है। रास्ता में कुछ सेवा नहीं कर रहे आप लोग का? कुछ भी ऐसा कुछ भी गड़बड़ नहीं हुआ है। এখন আবহাওয়া সংবাদ।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শীতের রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে নতুন পদক্ষেপ। দূরপাল্লার গাড়ি চালকদের ক্লান্তি দূর করতে 1 কাপ গরম চায়ের সঙ্গে সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচারে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। ফুটবল খেলায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেফারির। সেই রেফারি হতেই আগ্রহী ছেলে মেয়েদের পরীক্ষার মাধ্যমে নির্বাচন করার পরীক্ষার আয়োজন করা হলো জলপাইগুড়ি সদর ইউনিট রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।